ওয়েলকাম এভরিওয়ান টু ডি বক্স। সময় টেলিভিশনের পর্দায় দেখছেন সরাসরি। আমি নীলহুরে সাহান আছি, আর আজকে আমার সঙ্গে আছেন প্লেয়ার অফ ন্যাশনাল ফুটবল টিম, বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম, তপু বর্মন। আর আমরা কিন্তু তপু, আমরা চমৎকার খেলা দেখতে দেখতে একদমই দ্বার প্রান্তে আছি। আর এই তো রাত পেরোলেই দিন পেরোলেই ফাইনাল, আর তার আগে কিন্তু ব্রোঞ্জ ফাইনাল, মানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও হবে, যেখানে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। এই খেলাটা খেলতে মনে হচ্ছে কোনো দলই খুব একটা আগ্রহী না। এরকম একটা ম্যাচ আসলে কে খেলতে চায়, যেখানে তারা সেমিফাইনাল জিতে ফাইনাল এবং শিরোপা জেতার স্বপ্ন দেখছিল। সেই জায়গাটায় মানসিকভাবে কিন্তু দুটো দলই বিপর্যস্ত। কিন্তু কি মনে হয়, এরকম একটা ম্যাচ কি ট্যাকটিক্যাল রেজিলিয়েন্সের উপর ডিপেন্ড করবে, নাকি আসলে মানসিকভাবে ওভারকাম করার একটা ম্যাচ হবে? না, আসলে আমার কাছে মনে হয় যে মানসিকভাবে ওভারকাম করবে না। আকিজ ইস্পাত ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী ও দীর্ঘস্থায়ী। আকিজ ইস্পাত। আমরা এর আগে হয়তো কখনোই ওয়ার্ল্ড কাপে র্যাঙ্কিং এর 4টা দলকে টপ কখনো দেখিনি খেলতে, এবং এই ম্যাচটা হয়তো আপনার সেগুলোতেও আপনাকে আগায় নিবে না। যদি ইংল্যান্ড জিতেও যায় তারা 4 নম্বরেই থাকবে, আর যদি ফ্রান্স জিতে যায় 3 নম্বরেই থাকবে। আপনি পয়েন্টগুলো আমি দেখলাম, তো আসলে এই ম্যাচটা আসলে একটা জিনিস দিয়ে আপনি ধরতে পারেন, সেখানে হ্যারি কেন এবং বেলিংহাম, আর এখানে যদি এমবাপ্পের কথা বলি, যদি 3 জনের গোল্ডেন বুট জেতার একটা গোল্ডেন বুটের দৌড়ে আছে, সেক্ষেত্রে এমবাপ্পে, হ্যারি কেন এন্ড বেলিংহাম, হ্যাঁ, তো এই 3 জনের কিন্তু একটা সুযোগ আছে। ইফ যদি মেসি ফাইনাল ম্যাচে গোল না করে, এটা হলো তাদের একটা চিন্তাধারা থাকতে পারে। আরেকটা ব্যাপার হলো, অ্যাজ এ টিম প্রতিটা দেশের সব প্লেয়ার কিন্তু খেলতে পারে না ওয়ার্ল্ড কাপের স্টেজে, কারণ কিছু প্লেয়ার থাকে তাদেরকে আপনি বসাইতে পারবেন না। তো এখন কিন্তু এই ম্যাচটাতে দেখা যাবে যে আপনার বেঞ্চে যারা থাকে 23 জন দলের মধ্যে, তাদেরকে কিন্তু আপনি খেলানোর একটা সুযোগ পাবেন, যেমন আমরা কান থেকে আসলে দেখিনি মাঠে। সো এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে বেশ আপসেট হয়েছে। হ্যাঁ, আমিও তো হয়েছি। ইভেন নেইমারকে আমরা যতটা কম দেখেছি ব্রাজিলের ক্ষেত্রে, সেটাতেও অনেকেই অনেক আপসেট হয়েছে। তো আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় দুই কোচের জন্য আসলে নতুনদেরকে সুযোগ দেওয়ার একটা ম্যাচ। এবং তার সাথে আমি অনেক প্রেস কনফারেন্সে দেখেছি টমাস টুকেল বলেছে, আসলে আমরা তো ফাইনাল জিততে এসেছি এই জায়গায়, আমরা আসলে এই ম্যাচটা খেলতে চাই না। তো এই যে একটা মানসিকতা আসলে দুই টিমেরই সেম। এই জায়গায় আপনার ওই যেটা আমি বললাম, ধরেন ফ্রান্সের নাম্বার 10 চার্কি, যে কিনা ম্যান সিটি 90 মিনিট ম্যাচ খেলে, সে টোটাল ওয়ার্ল্ড কাপের 90 মিনিট ম্যাচ খেলেছে। তো তারও একটা সুযোগ আছে। তো ফ্রান্সের অনেক প্লেয়ার আছে যারা কিনা আসলে খেলেনি, তাদেরকেও হয়তো বা দিদিয়ার দেশম খেলাবে, এবং টমাস টুকেলও সেম কাজটাই করবে। ওয়েল, ইংল্যান্ডার্স ফ্রান্সের এই ম্যাচটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু এবার যদি ফাইনালের দিকেই আমরা তাকাই, আমরা জানি সেখানেও কিন্তু র্যাঙ্কিং এ নাম্বার 1 এবং র্যাঙ্কিং এ নাম্বার 2 আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হতে যাচ্ছে। সেরা দুটো টিম র্যাঙ্কিং এর বিচারে আবার একই সাথে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, সেরা দলগুলো। ফেনিসিমা যে টুর্নামেন্টে হয়, সেখানে কিন্তু স্পেন আর আর্জেন্টিনার মুখোমুখি হবার কথা ছিল। বৈশ্বিক বিভিন্ন জিওপলিটিক্যাল রিজনে সেটা পসিবল হয়নি, এবং সেটা এবার কিন্তু লিখিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আই মিন, প্রতিবারই আসলে 4 বছর পর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসে, এবং প্রতিবারই মনে হয় যে কেউ যেন নিখুঁত হাতে এই স্ক্রিপ্টে লিখছে, যেখানে খুব দারুণ কিছু ব্যাপার সমীকরণ মিলে যায়। এটা আরো সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এই জায়গায় এসে যদি বলি, আমরা যেমন সেমিফাইনালে দেখেছি স্পেনকে ফ্রান্সের মুখোমুখি, এবং স্পেন কিন্তু ফ্রান্সকে পুরোপুরি শাট ডাউন করে প্রথম মিনিট থেকে এই ম্যাচটি নিজেদের করে নিয়েছিল। আর অন্যদিকে আর্জেন্টিনাকে কিন্তু আমরা দেখেছি যে ইংল্যান্ডের সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে জয়ের লড়াইটা চালিয়ে যেতে হয়েছে, এবং জয়টা ছিনিয়ে নেওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য ছিল, স্পেশালি ফার্স্ট হাফে। ইট ওয়াজ ইংল্যান্ডস গেম। সো কি মনে হয়, আমরা কাকে এগিয়ে রাখবো? এই যে স্পেনের যে ডমিনেন্ট কন্ট্রোল, সেটার জন্য স্পেনকে এগিয়ে রাখবো, নাকি আর্জেন্টিনার এই যে কামব্যাক এন্ড ব্যাটল টেস্টেড রেজিলিয়েন্স, এটার জন্য আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো? না, আসলে যদি বল পজিশন দিক দিয়ে দেখেন, পরিসংখ্যানে এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে 200 পাস স্পেন থেকে আর্জেন্টিনা খেলেছেন বল পাসিং এ। অলরাইট। এবং বল পজিশনের ক্ষেত্রে স্পেন আই থিঙ্ক 0.2 or 2 পয়েন্ট এগিয়ে আছে। আর্জেন্টিনা 60% বল পজিশন এবারের ওয়ার্ল্ড কাপে, এবং স্পেন মেবি 62। দ্যাট মিনস দুইটা টিম কিন্তু ইকুয়াল ভাবে আপনার বল পজিশন রেখেছে পায়ে। ইভেন তো পাসিং এর দিক দিয়ে 4205 করেছে আর্জেন্টিনা, আর অপর দিকে স্পেন করেছে 4000 সামথিং। তো এখন ঘটনা হয়েছে, স্পেন কিন্তু বল পজিশনের দিক দিয়ে যে কোনো টিমের থেকে 5 থেকে 10% এগিয়ে থাকেই। এখন ঘটনা হয়েছে
আর্জেন্টিনা স্পেনের খেলাটা এই দিক দিয়ে আমার কাছে মনে হয় সমান সমান হওয়ার একটা পসিবিলিটি আছে, বিকজ আর্জেন্টিনার 4টা মিডফিল্ড সেম স্ট্রাকচারে খেলে, লাইক স্পেন যেভাবে খেলে। ইভেন দো হয়তো বা আপনারাও জানেন ব্যাপারটা যে স্পেনের কোচ এবং আর্জেন্টিনার কোচ তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, এবং স্কলানি কিন্তু স্পেন থেকেই তার কোচিং লাইসেন্সগুলো করিয়েছে। তো দ্যাট মিন্স তার ভিতরে কিন্তু সেই ফিলোসফিটা ঘুরে ফিরে আসবেই, বা দুপক্ষকে আরো একটু ডিপলি জানার। এখানে তো একটা ব্যাপার আছে যে ট্যাকটিক্স গুলো কিংবা স্ট্র্যাটেজি গুলো কিন্তু ইটস আ মেন্টাল গেম এট সাম পয়েন্ট, স্পেশালি দোজ 90 মিনিটস এন্ড মোর, সেটা মেন্টাল গেম হয়ে ওঠে। এবং সেই জায়গায় কিন্তু দুই কোচই দুজনকে মেন্টালি একটু বেশি জানে, প্লাস প্লেয়ারদেরকে বেশি জানে। ইয়েস, অফ কোর্স সেই জায়গায় তো আমরা অবশ্যই যাব, কারণ টক অফ দ্য টাউন হয়ে গেছে আসলে মেসি এবং ইয়ামালের সেই যেটা ছবি। প্রশ্ন করলেন সেটা হলো আসলে কে এগিয়ে থাকবে। আপনি যদি কামব্যাকলি দেখেন, ডেফিনেটলি আর্জেন্টিনাকে এদিক দিয়ে আগায় আমি রাখবো, বিকজ একটি নয় দুইটি নয় চারটি ম্যাচ তারা কিন্তু কামব্যাক করে ম্যাচ জয়লাভ করেছে, স্পেশালি ইংল্যান্ডের সাথে, ইজিপ্টের সাথে স্পেশাল ম্যাচ। আপনি যদি সুইজারল্যান্ডের সাথেও দেখেন, 1 গোল দিয়ে 1 গোল খেয়ে পরবর্তীতে আরো 2টা গোল করা, এটা কিন্তু একটা কামব্যাক মেন্টালিটি। অফ কোর্স ইভেন দো আরেকটা জায়গা দিয়ে আমি এগিয়ে রাখবো, সেটা হলো ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার বেশি হলো আর্জেন্টিনা টিমে। লাস্ট স্কোয়াডের চ্যাম্পিয়ন টিমের 17 জন প্লেয়ার আছে, এবং 17 জনের মধ্যে 11 জন 11-এ খেলে। সেই 17 জনের সেই এক্সপেরিয়েন্সটাও এখানে কাজে লাগছে ডেফিনেটলি। ইভেন স্পেনের কিছু প্লেয়ার এবারের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি যদি কোভার্সির কথা বলেন, আপনি যদি পোরোর কথা বলেন, আপনি যদি রাইট উইং লেফট উইং এর কথা বলেন, আসলে ইয়ামেল স্পেশালি যদি তার কথাই বলি, তো একটা কিন্তু এই ব্যাটল অবশ্যই হবে। যেটা প্রথম প্রশ্নটা করলেন যে পাসিং ব্যাটলটা হবে, এবং তার সাথে যদি কামব্যাক নিয়ে কথা বলেন, আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। বলে অনেক কিছু আসলে এই পর্যায়ে এসে সেরা টিমগুলোই তো ফাইনালে গিয়েছে, এবং সব দিক থেকেই দুই টিমই তাদের শক্তিমত্তা দেখিয়েছে। এই যে আর্জেন্টিনার কামব্যাকের কথাটাই আমরা আসলে বারবার বলছি, কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসার পুরো ব্যাপারটা আসলে তাদের কামব্যাক হতে আসা। দ্যাটস ওয়াই ইংল্যান্ডের সাথে কামব্যাক হওয়াটা তাদেরকে একটা আলাদা গুরুত্ব দিয়েছে, কারণ বাকি দলগুলোর সাথে যে দলের সাথে খেলা হয়েছে সেখানে কামব্যাকগুলোকে অনেকেই আসলে দেখছিল কিছুটা উইকনেস হিসেবে, কারণ কম্পারেটিভলি উইকার টিম, র্যাঙ্কিংয়ে অনেক পেছনের টিম। ইংল্যান্ড ম্যাচের দিকে কিন্তু সবাই খুব তাকিয়েছিল যে ওকে, নাও ইউ আর গোনা ফেস আ স্ট্রং টিম ইন সেমিফাইনালস, লেটস সি কি করো। কিন্তু সেখানেও কিন্তু একইভাবে কামব্যাক করে সবাইকে তাক লাগিয়ে দেওয়ার যে ব্যাপারটা। স্পেনের যে শক্তিমত্তার কথা আমরা বলছিলাম, স্পেশালি ফ্রান্সের সাথে যে দারুণ গেম দেখেছি, ফ্রান্সকে যেভাবে তাদের গেমই খেলতে দেওয়া হয়নি, সেখানে আমি বলবো শুধুমাত্র যে এটি পজেশন ছিল, বল পজেশন ছিল তা না, একটা ক্লিনিক্যাল পজেশন ছিল, এবং তাদের যে ডিফেন্সিভ সলিডিটি সেটি নিয়ে কি বলবেন? যদি স্পেশালি স্পেনের ডিফেন্স নিয়ে কথা বলি, উমাই সিমন তিনি মাত্র একটি গোল কনসিড করেছেন ইন দ্য হোল টুর্নামেন্ট, যেটি নজির এই বিশ্বকাপে প্রথম কোনো দেশ দেখিয়েছে। সিমন কিন্তু ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ ক্লিন শিট রেখেছেন। তার এক্স গোলকিপার কেসিলাস, তাকেও সে টপকে 6টি ক্লিন শিট রেখেছে। তার সাথে যারা কিনা মানে আপনি যদি ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার হিসেবে ধরেন, বুফনকে সে পিছিয়ে ফেলে চলে গেছে। বুফনের 5টি, কেসিলাসের ছিল 5টি, এখন সিমনের 6টি। তো আসলে আপনার এই দিক দিয়ে তো ডেফিনেটলি তাদেরকে একটা, আমার কাছে মনে হয়, স্টার মার্ক দেওয়া উচিত। এবং স্পেশালি আমি ক্রেডিট দিতে চাই আপনার কোভার্সি, আসলে 19 ইয়ার্স ওল্ড, এবং তার যে মানে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এবারের ওয়ার্ল্ড কাপে, ইভেন দো মানে সে যে কত ম্যাচুরিটি একটা পারফরমেন্স দিয়েছে এই 7টা ম্যাচে, এটা একদম চোখ ধাঁধানো একটা পারফরমেন্স। আর রড্রির কথা তো স্পেশালি বলাই লাগবে, ওয়ান অফ দ্য কি প্লেয়ার স্পেনের ইন দিস পজিশন, নাম্বার 6 পজিশনে। আর আমার কাছে মনে হয় কি, স্পেশালি টিম ডিফেন্ডিংটা স্পেন খুবই ভালোভাবে করে। আপনি যদি তাদের গোলকিপার সহ 11 জন প্লেয়ারকে দেখেন, তারা আসলে তাদের ট্যাকটিসের বাইরে কখনো দেখবেন না তাদেরকে, এবং তারা জানে যে আসলে কোন পজিশনে বলটা আসলে আমরা 3 জন একসাথে যে প্রেস করব, এবং কোথায় যে আমরা দাঁড়াবো, এবং অপোজিশনের হাফে আমরা কোন সময় তাদেরকে প্রেস করব। মানে ওদের কাউন্টার প্রেসটা কিন্তু খুবই এফেক্টিভ হয়, যেটা আমরা ফ্রেঞ্চকে চোক করার সময় দেখেছি লাস্ট ম্যাচে। যেটা আসলে আমি অ্যাজ এ প্লেয়ার আমার যেটা ভয় ছিল ফ্রান্সকে নিয়ে, সেটাই হয়েছে। ফ্রান্স যখন স্পেশালি বল হারিয়েছে, তাদের কিন্তু কাউন্টার প্রেস করতে দেখিনি, বিকজ উপরে যে 4 জন খেলে, আপনি যদি বারকোলা, এমবাপে, অলিসে এবং দেমবেলে, তাদের দেখবেন উইথ বলে দে আর ভেরি ফ্রেশ অ্যান্ড ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি শার্প।
তো যখন তারা বল লুজ করছে তাদের দেখবেন যে তারা ডিফেন্সে এতটা ইনভলভ ছিল না, আর সেই সময়টা স্পেন কাজে লাগিয়েছে এবং তাদের দেখবেন যে স্পেশালি ফ্রান্সের অপোজিশনের তাদের হাফে দেখবেন যে তারা কতগুলা সার্কুলেশন করেছে বলে। তো আসলে তারা শুধু বল রাখে নাই নিজেদের কাছে, তারা সব সময় কি দেখেন স্পেশালি সাইডগুলোতে আপনি কোকোরেয়া যদি দেখেন তার পারফরমেন্স, তাকে ইউজ করার চেষ্টা করেছে, রাইট সাইডে ইয়ামেলকে ইউজ করার চেষ্টা করেছে, আপনি যদি নাম্বার 10 অলমোকে দেখেন তাকে ইউজ করার চেষ্টা করেছে। সেকেন্ড গোলটা যদি দেখেন পুরো এসে ওভারল্যাপিং করে 1-2 অলমোর সাথে করে গোলটা ফিনিশ করলো, আউটস্ট্যান্ডিং। তো এই ক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে ফ্রান্স পিছিয়ে পড়েছে। স্পেন কিন্তু আসলে গেমটা শুরু থেকেই গেম ডিকটেট করতে চাইবে, টেম্পোটা ডিকটেট করতে চাইবে, সেমটা আমরা দেখেছি ফ্রান্সের ক্ষেত্রে। এবং তারা যেটা করে তারা মিডফিল্ড ওভারলোড করে এবং একই সাথে তাদের উইঙ্গারদের 1v1 সিচুয়েশনে আইসোলেট করে কাইন্ড অফ পিচটাকে স্ট্রেচ করা ট্রাই করে। এই জিনিসটা কিন্তু ফ্রান্সের সাথে খুব দারুণ কাজে দিয়েছে। কি মনে হয় একই স্ট্র্যাটেজি কি আর্জেন্টিনার সাথে ফলো করবে, কাজে দিবে ইফ দে ডু অর দে উইল চেঞ্জ এরকম কিছু? তো এখন ঘটনা হয়েছে আমার কাছে মনে হয় যে তাদের স্ট্র্যাটেজি সেম থাকবে, বাট কিছু জায়গায় হয়তো বা তাদের টেকনিক্যাল কিছু চেঞ্জ থাকতে পারে আর্জেন্টিনার সাথে স্পেশালি। কারণ আপনি যাই বলেন আর্জেন্টিনার টিমে লিওনেল মেসি আছে। হ্যাঁ, মানে এটা আজকে মনে হয় আরেকটা শোতে আমরা একসাথে ছিলাম, আমরা বলছিলাম যে মানে আমি বলছিলাম স্পেন স্ট্রং টিম, আর্জেন্টিনা স্ট্রং টিম, দু দলই সমান মাত্রায় যদি আমরা স্ট্রং ধরি, স্পেনের কি আছে আর্জেন্টিনার কি আছে, আর্জেন্টিনা হ্যাজ মেসি, দ্যাটস দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ। উড ইউ এগ্রি? হ্যাঁ, ওয়াই নট। আরেকটা ব্যাপার হলো আসলে কিছু চেঞ্জ থাকবে এবং আর্জেন্টিনারও কিছু চেঞ্জ থাকবে। আমরা কিন্তু লাস্ট ম্যাচে দেখেছি যে সিমোনেকে নামানো হয়েছে, এটা কিন্তু মানে একটা স্টার মার্কের চেঞ্জিং ছিল স্কলানির, এবং অল মানে ক্রেডিট গোস টু স্কলানি। প্রতিটি চেঞ্জ কাজে দিয়েছে। হ্যাঁ, কাজে দিয়েছে। ঠিক যে দীপলকে আমরা দেখেছি আসলে কতটা লেট করে আসলে নামানো হয়েছে তাকে, বাট দ্যাট ওয়ার্কড এট দ্যাট রাইট মোমেন্ট। এখন একসাথে 3টা চেঞ্জ করেছে সে। অতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজকে উঠিয়ে অতামেন্দিকে নামানো হয়েছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনিয়ার, দীপল এবং মন্টিয়েল। তারা কিন্তু মানে এতটা মানে আউটস্ট্যান্ডিং ভূমিকা রেখেছেন সেই ম্যাচে। না হইলে হয়তো বা এই ক্রস আসতো না, মেসি এত স্পেসও পেতো না, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। তো সেই ক্ষেত্রে কিন্তু দুই জায়গা থেকে কোচ মাস্টার মাইন্ড। এখন ঘটনা হয়েছে এই ফাইনাল ম্যাচে আসলে কোন কোচের আপনার স্ট্র্যাটেজি ক্লিক করবে ওইটা হলো দেখার বিষয়। এটা একটা ভালো বলেছেন, যেমন ফ্রান্সের হারের জন্য টুখেলকে খুবই কড়া সমালোচনা সহ্য করতে হচ্ছে এবং ফ্রান্সের অনেকেই তার পদত্যাগ দাবি করছেন, কিন্তু টুখেল কিন্তু একটা ইন্টারভিউতে এটাই বলছিলেন যে ওই মুহূর্তে আমি সেই স্ট্র্যাটেজিটা নিয়েছি, সেটা কাজে লাগলে কিন্তু তখন কোচকে বাহবা দেওয়া হতো, কিন্তু যেই মানে যেটা আসলে চেয়েছে যে না আরো বেশি অ্যাটাক করে খেলুক, সেটা হলে রিস্ক নেওয়া হতো, এবং রিস্ক নিলে যদি আরো গোল কনসিড করতো সেক্ষেত্রে কিন্তু তখনও ইংল্যান্ড হ্যাঁ তখনও কিন্তু সেটা নিয়ে আবার না আসলে আমার কাছে মনে হয় কি ইংল্যান্ড এরকম একটা কান্ট্রি স্পেশালি স্পোর্টসের দিক দিয়ে আমার কাছে মনে হয় না কেউ কমফোর্টেবল জোনে থাকে। আপনি হ্যারি কেন আজকে এই সিজনে 73টা 73 গোল, মানে আই ক্যান্ট ইমাজিন। বিফোর মেসি একসাথে 93 গোল করেছে, তারপরে যে 73 গোল করবে কেউ এক সিজনে, এটা আমি ভাবিনি। রোনালদো ওই লেভেলে করতে পারেনি, 68-69 গোল করেছে। তো তার লিডারশিপ নিয়ে কিন্তু কোনো নাই, প্রশ্নবিদ্ধ নাই। আসলে সে কি ব্যতীত হয়েছে আসলে এই স্ট্র্যাটেজিতে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে দেখেছি। দ্যাট ওয়াজ ভেরি ভিজিবল ইন দিস রাইট। আমি ফ্রান্স বলছিলাম, দুঃখিত। হ্যারি কেনের কথা শুরু থেকেই আসলে যখন ইংল্যান্ড খেলছে এবং তার আগের পারফরম্যান্সের জন্য ওভারঅল ওভার দ্য সিজন সবাই হ্যারি কেনকে নিয়ে বলছিল, এবং একই সাথে আবার জুড বেলিংহাম কিন্তু নতুন করে সবার নজর কেড়ে নিয়েছে। লামিনে ইয়ামাল এবং মেসি এই ক্লাসটি দেখার জন্য কিন্তু অনেকে মুখিয়ে আছে। সো আমরাও কেন বাদ থাকবো এই দুজনের, যদি আমরা যদি কি বলা যায় এই ফেস অফটা আপনি দেখার জন্য কতটা এক্সাইটেড? দুজনের একটা লম্বা হিস্ট্রি এবং সেই হিস্ট্রিটাও কাইন্ড অফ উইয়ার্ড, কাইন্ড অফ পোয়েটিক। হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? ইটস ভেরি ইন্টারেস্টিং। আসলে পুরো সমগ্র ওয়ার্ল্ড আসলে সেই জয়টা আসলে দেখবে। দুজনের দুই ধরনের ক্যাপাবিলিটি, কোয়ালিটি। একজন এখন ক্যারিয়ারের শেষ দিকে, আর একজন ক্যারিয়ারের শুরু, একদম শুরু। এখন ঘটনা আছে একজন ভেরি ফাস্ট, একজন ভেরি ইন্টেলিজেন্ট। তো এখন ঘটনা হয়েছে দুইজনের ক্যাপাবিলিটি অনুযায়ী সেরা এখনকার সময়, এবং আমি মনে করি যে দুইজনেরই ক্ষমতা আছে ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার,
এবং দুজনেই আমার কাছে মনে হয় যে একজন তো আসলে লাগাসি যদি বলি 20 বছরের একটা ক্যারিয়ার, তার বয়স এখন 19, আমি বলবো যে ক্যারিয়ার তার 1 বছরের বড়। আর লামিং আসলে 16 বছর যখন তার 16 পেরিয়ে 17 ছুঁইছি তখন সে ইউরো কাপ জিতেছেন এবং বেস্ট প্লেয়ার হয়েছেন। আসলে সেও তার এজ অনুযায়ী অনেক কিছু করে ফেলেছেন। রাইট। বার্সেলোনার হয়ে 101টি ম্যাচ খেলে ফেলেছেন আসলে। এবং অ্যাজ আ ফুটবলার যদি বলি চাঁদ কপাল নিয়ে জন্মেছে এবং মেসি যেই একাডেমি থেকে বড় হয়েছে প্লেয়ার হয়েছে, লামিংও সেম। রাইট। তো আসলে দুজনের ক্যারিয়ারে বার্সেলোনা একই নম্বরের জার্সিতে বার্সায় খেলেছে দুজন। এক্স্যাক্টলি। তো এখন নাম্বার 10 সে বার্সেলোনায় পড়ছে। সবকিছু কিন্তু মিলে যাচ্ছে। ইভেন আপনি যদি দেখেন যে মেসি যখন একটা ছবি ভাইরাল হয়েছে তখনও কিন্তু 19 বছর ছিল। 19 তারিখে ওয়ার্ল্ড কাপের ফাইনাল। 19-এর ছড়াছড়ি, রাইট। আমরা কত বলছিলাম এটা নিয়ে। তো আসলে আমার কাছে মনে হয় যে মেসির ইমপ্যাক্টটা বেশি থাকবে এবং লামিং যতই কনফিডেন্স থাক একটু নার্ভাসনেস অবশ্যই কাজ করবে তার মধ্যে। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ এবং ফাইনাল। আসলে একটা ব্যাপার কিন্তু লামিং এখনো তার সেই যদি বলেন যে গোল করা, অ্যাসিস্ট করা সেই ফর্মে কিন্তু এখনো সেই নাই, কিন্তু তার একটা ধারাবাহিক পারফরমেন্স আছে যেটাকে নিয়ে স্পেন অনেক উপকৃত হয়েছে। তো এখন কিন্তু ধরা যায় যে ফাইনাল ম্যাচে যে লামিং গোল করবে না, অ্যাসিস্ট করবে না, এটা কিন্তু আমরা হয়তোবা আপনি আর আমি বলতে পারছি না। তো সে যদি তার পারফরমেন্স পুরো ফুল ফোকাস দেয় এবং দেখাইতে পারে কিন্তু একটা ডিফিকাল্ট হয়ে যাবে। সেটাই। দু দলকে যদি মেসিকেও যেমন দেখার ব্যাপার থাকবে স্পেনের, একই সাথে কিন্তু লামিনেকেও দেখার ব্যাপার থাকবে আর্জেন্টিনার। আর টেকনিক্যালি আমরা কিন্তু জানি যে স্পেন বলটা কন্ট্রোল করতে চায় অনেক বেশি। অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি, তারা টেনশনে ট্র্যাপ করতে, মানে তারা এক ধরনের টেনশন ক্রিয়েট করে এবং ট্রানজিশন ক্রিয়েট করে ট্র্যাপ করতে ভালোবাসে অপোনেন্টকে। এই ফাইনাল জেতাটা যদি বলি বা জেতা হারা, উইন অর লুজ, কোথায় ডিসাইডেড হবে? ইজ ইট গোয়িং টু বি মিডফিল্ড অর ইজ ইট গোয়িং টু বি উইং, যেখানে স্পেন আর্জেন্টিনাকে আসলে লো ব্লকে স্ট্রেচ করতে চাইবে, যেটা তারা করে আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা, আপনি যদি স্পেশালি সুইজারল্যান্ডের সাথে ম্যাচটা দেখেন, তারা কিন্তু হারিয়ে ছিল না, তারা বল পজিশন রেখেছিল এবং তারা তাদের পায়ে বলটা রাখার চেষ্টা করেছে। আর আসলে স্পেনের সাথে আমার কাছে মনে হয় যে তারা হারিয়ে থাকবে না, তারা আসলে কম্পোজ থাকবে এবং আসলে জায়গায় থাকার চেষ্টা করবে। কারণ স্পেন এরকম একটা টিম, তাদের ফিলোসফি সেম থাকবে এবং তারা সবসময় দেখা যায় যে উইং প্লে এবং স্পেশালি ডিপ, যেটাকে আমরা বলি ডাইরেক্ট পাসিং করে উইংয়ে দিবে, উইং থেকে কাটব্যাক আসবে, ক্রস আসতে পারে, সেটাতে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার লুক আপটার করতে হবে। কারণ আর্জেন্টিনার সবচেয়ে উইক পয়েন্ট হলো 2 উইং ব্যাক। আমরা যদি মলিনার লাস্ট গোলটা দেখি ইংল্যান্ড করেছে, সে আসলে বডি শেপটা তার ঠিক ছিল না, সে আসলে সামনের দিকে তাকিয়েছিল, বলের দিকে, আসলে প্লেয়ারের দিকে সে তাকাচ্ছিল না। তো এই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় ওভারকাম করতে হবে। দিস ইজ ফাইনাল ম্যাচ, তো এই জায়গায় কিন্তু এরকম সিলি থিং করা যাবে না। কোনো ভুলের ক্ষমা নেই। আরেকটা ব্যাপার হলো আর্জেন্টিনা কিভাবে জিতবে, সেটা হলো আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে আসলে ফ্রান্স আসলে স্পেনকে কিভাবে হার্ট করেছিল, স্পেশালি যখন স্পেন বল পায়ে থাকে, তাদের লাইনটা স্পেশালি ডিফেন্স লাইনটা ভেরি হাই থাকে, আপনার একদম সেন্ট্রাল মিডল বক্সের সামনে, হয়তো বা মিডল বক্স থেকে 5 মিটার পিছনে থাকে, এই গোল বৃত্তটার সাথেই থাকে। তো এখন ঘটনা হচ্ছে সেই জায়গায় যদি বল উইন করে, তো আর্জেন্টিনার হাতে মেসি এবং আলভারেস আছে যারা কিনা রান করতে পারে। স্পেশালি আলভারেসকে দেখবেন যে ম্যাক্সিমাম সময় উইদাউট বলে রান করছে, সেই জায়গা থেকে মার্টিনেস লং বল মারছে, দেখা যায় লিসান্দ্রো লং মারছে, দেখা যায় প্যারাদেস লং মারছে। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় অ্যাডভান্টেজ থাকবে। এবং যখন আপনার যে মেসির পায়ে বল থাকবে, তখন যে রানগুলো করে স্পেশালি আলভারেস, লাউতারো, তারপরে ধরেন ম্যাকালিস্টার, এনজো, এই যে ব্যাপারগুলো কম্বিনেশন, এটা কিন্তু অলরেডি 7টি ম্যাচে আমরা দেখে ফেলেছি যে মেসির অ্যাসিস্টে এনজো গোল, মেসির অ্যাসিস্টে লাউতারো গোল। তো এই যে ব্যাপারগুলো, এটা আবার পুনরাবৃত্তি হবে ফ্রান্সের স্পেনের সাথে। তখন আমার মনে হয় এই জায়গায় যদি আপনার আর্জেন্টিনা ভালোভাবে কভার করতে পারে এবং তাদের যে ট্রানজিশন মোমেন্টে যে 2 উইং ব্যাক যদি তাদের একদম 100% কনসেন্ট্রেশন থাকে, তাহলে আমার কাছে মনে হয় আর্জেন্টিনার জন্য বেটার হবে।
রাইট, আসলে আর্জেন্টিনাকে হার্ট করার জন্য 60% বল পজিশনের কিন্তু দরকার নেই। স্কালোনির যে কম্প্যাক্ট প্ল্যান আসলে তিনি করেন, যে কম্প্যাক্ট ব্লকে তিনি স্পেনের প্রেসারটা কিন্তু তিনি সেখানে অ্যাবজর্ভ করে নেবেন বলেই আমার মনে হচ্ছে কারণ এটা যদি না নিতে পারে দ্যাট মিন্স আপনি ফ্রান্সের মতো হেরে যাবেন ম্যাচ। রাইট, অ্যাবসলিউটলি। এবং একই সাথে যদি বলি ট্যাকটিক্যাল ব্যাটলটা কোথায় হবে, যে হাফ স্পেসে যখনই স্পেনের ফুল ব্লকরা এগিয়ে যাবে আর যে গ্যাপটা সেখানে তৈরি হবে, মেসি কিন্তু সেখানেই ফ্লোটিং করে, যদি লাউতারোর কথাই বলি, তাকে দিয়ে কাউন্টার অ্যাটাক করে হয়তো ম্যাচটা তুলে নিতে চাইবে। যে হাফ স্পেসটা পাবে ইন বিটুইন লেফট ব্যাক এবং লেফট উইং, যখন স্পেশালি কোকোরেয়া স্পেশালি সে ওভারল্যাপিং করার মানে অ্যাবিলিটি অনেক ভালো, অনেক বেশি দুর্দান্ত ডিফেন্স প্লেয়ার। আই মিন হি লুকস স্টাইলিশ। আপনি যদি দেখেন স্পেনের এক নম্বর অ্যাসিস্টার অ্যাজ এ লেফট ব্যাক হিসেবে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছে। আই থিংক অলমোস্ট লাস্ট ম্যাচে অ্যাসিস্ট করেছে। আমি আই ডোন্ট নো, মেবি সমান হতে পারে, নালে কোকোরেয়া এক নাম্বার। হি ডাজন্ট মিস ইয়া হি ইজ ইনস্ট্যান্টলি দেয়ার। এখন আরেকটা ঘটনা আমি এই জায়গায় বলতে চাই, এখন সিমোনে যদি সেই পজিশনে খেলে একটা কিন্তু ফিজিক্যাল ব্যাটল আমরা দেখব, রাইট, 100%, যেটা কিনা আমরা ইংল্যান্ডের সাথে স্পেন যেটা লেফট ব্যাক ছিল তার সাথে কিন্তু একটা ফিজিক্যাল ব্যাটল হয়েছিল সিমোনির। তো এখন ঘটনা হচ্ছে কুকুরে কি আসলে যাবে কি যাবে না এটার উপরে একটা ব্যাপার আছে, কিন্তু স্পেন আসলে তার ট্যাকটিক্স থেকে নড়বে না। আমরা অনেকবার অনেক ডিসকাশন করেছি, অ্যানালাইজ করেছি যে ফ্রান্সের সাথে হয়তো কুকুরিয়া যাবে না, কিন্তু দুই উইং ব্যাকই যেছে এবং সেখানে কিন্তু ম্যাচটা সাকসেস হয়েছে, কিন্তু সেই অবস্থানে মেসি থাকবে। Yes, that's again we are at the same point. Whatever you do, আর্জেন্টিনার কি হতে পারে, কি করতে পারে, একটা জায়গাতে আসলে পার্থক্যটা তৈরি করে দিচ্ছে so far in every discussion, in every stats, in every prediction, that's Messi, because এই একটি মানুষ কখন কি করবে, that's very unpredictable. 100%. আপনার ওই যে রয় কেন ম্যানচেস্টার টিমের ক্যাপ্টেন, তো বলছে যে আসলে ইংলিশে বলছে, লেখাটা এরকম আসে যে একজন ব্যক্তি কি করে এত সুন্দর ক্রস করলো ডান পা দিয়ে, আমরা যদি বলি উইক লেগ দিয়ে, তো আসলে এটা হাউ ইজ দ্যাট পসিবল? তো তাদের মুখ থেকে এখন এরকম শব্দ বের হচ্ছে যারা কিনা ওভার দ্য ওয়ার্ল্ড সবাইকে ক্রিটিসিজম করে। তো এই যে এই ব্যাপারগুলি আমার কাছে মনে হয় মেসি হয়তো কখনো এগুলো ফলো করে না, তো সে সব সময় তার পারফর্ম দিয়ে সারা বিশ্বকে জয় করেছে। অফকোর্স সে একটা জায়গাতে আসলে আর্জেন্টিনার শক্তিমত্তা, সেটা যেমন আমরা ফুটবল প্রেমী হিসেবে দেখি, সেটা যেমন আর্জেন্টিনার ক্রেজি ফ্যানরা দেখে, এবং সেটা আর্জেন্টিনার প্লেয়াররাও দেখে, অ্যান্ড স্কালোনিও দেখেন। সবার জন্যই একটি মানুষ আসলে পার্থক্য গড়ে দেওয়ার দাবিদার, এবং এবারই দেখার পালা যে এই মানুষটির হাতেই দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড কাপ উঠবে কিনা, নাকি আবার স্পেন তাদের দারুণ গেম কিংবা নতুনদের নিয়ে, এবং সেখানে কিন্তু বার্সা প্লেয়াররাই বেশি এবং তারাই আসলে ফাইনাল পর্যন্ত নিয়ে এসছে। সো বার্সা ফ্যানরাও কিন্তু এই জায়গাটায় বেশ এক্সাইটেড অ্যান্ড প্রাউড। বাট আমরা একেবারে শেষের দিকে আছি, হয়তো একটা জিনিস শুধু বলতে চাই, নকআউট স্টেজে আর্জেন্টিনাকে বেশ কিছু এক্সট্রা টাইমে যেতে হয়েছে এবং গ্রিলিং টেস্ট পাস করতে হয়েছে। সেই জায়গাটা স্পেনকে কিন্তু প্রতিটি ম্যাচে আমরা দেখেছি নির্ধারিত সময়ের মধ্যে খুব এফিশিয়েন্টলি ম্যাচটা নিজেদের করে নিয়েছে। এই জিনিসটা হয়তো লাস্ট মোমেন্টে ডিসাইসিভ ফ্যাক্টর হতে পারে। আই মেক এ মিস্টেক। আরেকটা কথা হলো আর্জেন্টিনা একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো যদি ক্রস ইনসাইড করে, দ্যাট মিন্স যেটা বেলজিয়ামের সাথে একটা গোল কনসিড করে সেটা কিন্তু ক্রস থেকে এসেছে। রাইট, লেটস সি কি হতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম, এবং আমাদের ডিসকাশন আজকে এখানেই শেষ করছি। আরো দুটো ম্যাচ মাত্র ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর বাকি আছে, তো চলুন বাকি সময়টুকু উপভোগ করি। সময় টেলিভিশনে সরাসরি দেখবেন দুটো ম্যাচ।